থেকে আরেকটা গভর্নমেন্ট আসছে, তার কাছে আমরা যে কাজগুলো করছি, আমরা যে স্টেপগুলো নিয়েছি, পদক্ষেপগুলো নিয়েছি, সেগুলো আমরা তাদের হাতে তুলে দিতে চাই। এবং তিনটে দল ছিল মোটামুটি, আমরা ছিলাম, জামাত ইসলাম ছিল, এনসিপি ছিল, মানে যারা আসবেন তাদের মধ্যে তারা সেভাবে চিন্তা করেছেন ডক্টর ইউনূস। এবং তিনি যে কথাগুলো বলছিলেন সেই কথাগুলো আমার মনে পড়ে যাচ্ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা। প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঠিক এরকম একজন স্বপ্নিক লোক ছিলেন, যে স্বপ্ন দেখতেন, স্বপ্ন দেখাতেন, এবং সেই স্বপ্নকে অ্যাচিভ করার জন্য, অর্জন করার জন্য তিনি জনগণকে উদ্বুদ্ধ করতে পারতেন। এবং সেটাই তিনি করেছিলেন। মাত্র 3.5 বছরের মধ্যে তিনি গোটা বাংলাদেশকে আপনার একটা কর্মযোগ্য নামিয়ে দিয়েছিলেন। আর সেই 5 বছরের ভয়াবহ দুঃশাসনের পরে আমাদের শুরু করে, এবং আপনার দুর্ভিক্ষ, ফেলিয়ার, সবকিছু মিলিয়ে কিন্তু জিয়াউর রহমান পুরোটা চেঞ্জ করে দিয়েছেন। আজকে ডক্টর ইউনূসের কথা তার এবং আশা, আমরা একটা পলিটিক্যাল আপহিভালের মধ্যে আছি। আর আমাদের আনফর্চুনেটলি 15 বছরের রাজনৈতিক যে বিভাজন সৃষ্টি করা হয়েছে, এই বিভাজন ফলে আপনার আমাদের কেন জানি না রাজনৈতিক দলগুলো বলেন, মিডিয়া বলেন, সাধারণ মানুষের মধ্যে মানে অবিশ্বাস তৈরি হয়েছে। সেই অবিশ্বাসটাকে দূর করা দরকার। আমার কাছে এখন যেটা মনে হয় যে এখন আসলে বাংলাদেশ সবচেয়ে বেশি যেটা দরকার, মানুষের মধ্যে আস্থা স্থাপন করা তার আপনার প্রতিষ্ঠানের প্রতি, এবং আপনার নেতার প্রতি, রাজনৈতিক দলের প্রতি, তার নিজের প্রতি সেই আত্মবিশ্বাস তৈরি করেই আপনাকে সামনে এগোতে হবে। এটা কিন্তু আপনার খুব বড় কাজ। আমরা দেখবেন, আমার খুব দুঃখ হয়, কষ্ট হয় যখন আমি দেখি আমাদের সমস্ত মিডিয়া, মানে দেশের মিডিয়াগুলো, তারা আপনার সারাক্ষণ আপনার নেগেটিভ ওয়েতে যায়। আমি এটা আগে আপনার সঙ্গে আমি কথা বলেছি যে নেগেটিভ ওয়েতে না গিয়ে মিডিয়াগুলো একটা পজিটিভ রোল প্লে করতে পারতে পারে না। একটা ছোট প্রশ্ন আছে, আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে জিয়াউর রহমানের মতোই শাসনিক, জিয়াউর রহমান সাহেবের মতোই শাসনিক বলছেন, কিন্তু উনার কথা যদি আমি আলাদা করে রাখি, আমরা তো মূল যে বিভাজনের কথা আপনি বলছেন, সেটা তো আমরা মূল দেখতে পাচ্ছি যে দলগুলির মধ্যে, মানে না, শুধু এটা তো একটা আপনার কালচারের ব্যাপার। আচ্ছা, আপনার মুহূর্তের মধ্যে একটা মানুষ বা একটা দল পরিবর্তন হয়ে যায় না, তাই না? 15 বছরে আমাদের ফ্যাসিস্ট শাসন রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি করেছে, অবিশ্বাস সৃষ্টি করেছে, আপনার প্রতিষ্ঠানের মধ্যে অবিশ্বাস সৃষ্টি করেছে। এগুলো কিন্তু আজকের এই আপনাদের যেটা ঘটছে সেগুলো। আবার এর মধ্যে আপনাদের অনেক কিছু এসছে বিভিন্ন বাইরে থেকে, বিভিন্ন মিডিয়া দিয়েই আপনার একটা প্রচারণা, নেগেটিভ প্রচারণা চলে। হ্যাঁ, নেগেটিভ প্রচারণাটা মারাত্মক ব্যাপার, যেটা আপনি আগেও বলছিলেন। এমনকি মানুষের মধ্যে একটা সাংঘাতিক রকমের আস্থার অভাব দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারিতে সময় মতো ইলেকশন হবে কিনা। আপনার কাছে কি মনে হয়? না, অবশ্যই ইলেকশন হবে। এখানে ব্যাপারটা হচ্ছে কি যে ওই কথাগুলো বলছিলাম, আপনাকে এগুলোকে একটু ভিন্নভাবে দেখতে হবে। আচ্ছা, ইস্যুটাকে ভিন্নভাবে দেখতে হবে। যে অবিশ্বাস মানুষের মধ্যে তৈরি হয়েছে, সে অবিশ্বাস সৃষ্টি দূর করে বিশ্বাস সৃষ্টি করার জন্য এটা আপনাকে কাজ করতে হবে। সেগুলোর জন্য আপনাকে সেভাবে এগোতে হবে। আমরা এখন যেটা দেখছি, একটা জিনিস আমি কনভিন্স যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নির্বাচন করতে চান। এই ব্যাপারে তিনি খুব দৃঢ় চিত্ত সবাইকে বলছেন, এবং বিশেষ করে আমাদের দলের অ্যাক্টিভ চেয়ারপারসন তারেক রহমান সাহেবের সঙ্গে মিটিং এর পরে এটা আপনার নিশ্চিত হয়ে গেছে। এবং আমি যতটুকু আমার দৃষ্টি থেকে আমি দেখি যে রাজনৈতিক দলগুলো জানে নির্বাচন হবে, প্রতিষ্ঠান যেগুলো স্টেক হোল্ডার্স, তার সেনাবাহিনী, অ্যাডমিনিস্ট্রেশন, তারাও জানে যে নির্বাচন হবে। কিন্তু একটা জিনিস আপনাকে সব মনে রাখতে হবে, বাংলাদেশ কিন্তু আপনার একটা সরল সহজ ব্যাপার নাই। এটা সবসময় একটা জটিলতার মধ্যে পড়েছে, আবদ্ধের মধ্যে পড়েছে, এবং যে কোনো কারণেই হোক আমাদের শত্রুরা তারা বাংলাদেশকে একটা অস্থির অবস্থার মধ্যে রাখতে চেয়েছে। এখন যে প্রবণতাটা, এটা খুব ডেঞ্জারাস। সেটা এনার্কি তৈরি করা, মব ভায়োলেন্স, আপনার এর বিরুদ্ধে আক্রমণ করো, ওর বাড়ি ভাঙিয়ে দাও, ওর ফ্যাক্টরি পুড়িয়ে দাও, এইটা আপনার একটা ভয়ঙ্কর ব্যাপার। এই জিনিসগুলো কিন্তু আগে ছিল না। এটা আপনার এইবারের পরে আমি দেখতে পাচ্ছি যে খুব পরিকল্পিত ভাবে কোন একটা পক্ষ থেকে এই কাজগুলো করানো। কোন পক্ষ থেকে এটা মনে হতে পারে যে এটা মানে? এটা আমাকে এই মুহূর্তে আমি নাম বলতে পারবো না, কিন্তু যারা বাংলাদেশের স্থায়িত্বতে বিশ্বাস করে না, স্থিতিশীলতাতে বিশ্বাস করে না, যারা বাংলাদেশ একটা নিজের পায়ে নিজের দাঁড়া শক্ত করে সেটা চায় না, তারা এই অস্থিরতা সৃষ্টি করতে চায়। আর এবার কি দেখো
অর্থাৎ ইউনিটি তৈরি হয়েছিল। আপনার 5ই আগস্টের পরে ছাত্র জনতা সেনাবাহিনী এটা একটা ব্যবসায়ী সকলের মধ্যে কিন্তু একটা আপনার অত্যন্ত একটা সুন্দর একটা আপনার একটা ঐক্য তৈরি হয়েছিল, একটা সহৃদয়তা তৈরি হয়েছিল যে আমরা পারবো, উই ক্যান চেঞ্জ দিস। ওই জায়গাটাকে ভাঙার চেষ্টা করা হয়েছে। এখন আমি 24 ঘন্টা যদি আপনার বিরুদ্ধে বলতে থাকি, হ্যাঁ, তাহলে কিন্তু একটা নেগেটিভ ব্যবস্থা তৈরি হয়ে যায়। আর যদি আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে বলতে থাকি তাহলে সে নেগেটিভ হবে। আপনাকে তো বাস্তবতা দেখতে হবে যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এত নাজুক, সেখানে উই শুড গো স্লো, উই শুড একটা মানিয়ে নিয়ে এগুলো। আমি রাতারাতি এখানে আপনার একটা বিপ্লব সফল করে ফেলা, বিপ্লবী সরকারকে দিয়ে আপনার দেশের সবকিছু বদলে ফেলা, এটা সম্ভব হবে না। রাতারাতি সমস্ত ঘুষ দুর্নীতি আমি বন্ধ করতে পারবেন না। রাতারাতি আপনার এই যে মানুষের মধ্যে যে জিজ্ঞাসা, এগুলোকে দূর করতে পারবেন না। আপনাকে ঠান্ডা মাথায় দিয়ে সুস্থে আপনাদের উপরে কাজ করতে হবে। আমি একটু পেছন থেকে আসি আপনার কথা, যে এটার মধ্যে হচ্ছে যে আমরা কিন্তু আপনাকে এরকমই দেখি, আশাবাদী মানুষ, আপনি ইতিবাচক চিন্তা ভাবনা করতে ভালোবাসেন, কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা এই সময়ে দলগুলোর কথা আমি আবারও বলি, যে যেমন ধরা যাক আমরা দেখলাম যে এনসিপি বলেছে যে তারা আসলে এই না হলে নির্বাচন করতে দেবে না, জামাত ইসলাম বলেছেন যে এই না হলে তারা নির্বাচন করতে দিবে না। মানে আপনারা বাদে, মানে বিএনপি বাদে বাকি দুই দল নির্বাচনটা একটু যদি কিন্তু আছে, শর্তাধীন আছে, এবং সেটা নিয়ে থাকবে। এটা পলিটিক্যাল পার্টির ক্যারেক্টার। আচ্ছা, পলিটিক্যাল পার্টি সবসময় আপনার বার্গেন করতে চায়, আচ্ছা, বার্গেন করে সেটার বেস্ট আনতে চায়। এটা আমি কোনো অপরাধ মনে করি না। আচ্ছা, এটাকে আমি মনে করি যে তার যে পলিটিক্যাল বার্গেনিং করে ম্যানিপুলেশন করে সে যদি কিছু আনতে পারে, এটা তার যোগ্যতা। আজকে ওরা যে জিনিসগুলো নিয়ে আপনার বার্গেন করছে, এটাকে আপনার আলোচনার মাধ্যমে শেষ করা খুব কঠিন ব্যাপার না। এবং আমি জানি ইতিমধ্যে অনেক আলোচনা হয়েছে, ইতিমধ্যে অনেকটা জায়গা তৈরি হয়েছে যেখানে আরো আলোচনার সুযোগ আছে এবং এই ব্যাপারে একটা মীমাংসা হওয়ার সুযোগ আছে। একটা প্রশ্ন করতে পারি যে অনেকে বলতেছে, মানে কেউ কেউ বলতেছে যে আপনাদেরকে একটা সফরের মধ্যে এনে ডক্টর মোহাম্মদ ইউনূসেরও একটা চাওয়া ছিল যে এই টেবিলের বাইরে আলোচনাটা যেন একটু হয়। এটা কোনো অফিসিয়ালি এ ধরনের কোনো কথাবার্তা নেই। ডক্টর ইউনূস আমাদেরকে এই ধরনের কোনো কথাবার্তা বলেননি। আচ্ছা, আপনি বিশ্বাস করবেন না যে ডক্টর মা আসার পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আমার আজকে প্রথম আরেকটা ইভেন্টে দেখা হলো। আচ্ছা, 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 তার সঙ্গে ব্যক্তিগতভাবে কোনো কথা হয়নি। আচ্ছা, আমার জামাত ইসলামের তাহের সাহেবের সঙ্গে আসার পরে আচ্ছা, আমার আজকেই প্রথম দেখা হলো। আচ্ছা, 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 একমাত্র আনোয়ারের সঙ্গে কিন্তু আমার সামনে রুমে থাকতো, তার সঙ্গে তার সঙ্গে আমার একবার দেখা হয়েছে। আচ্ছা, সুতরাং এই ধরনের এগুলো গসিপ করতে আপনারা ভালোবাসেন, আপনারা স্টোরি তৈরি করতে ভালোবাসেন, এটা আমরা বুঝি, এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা সুযোগও করে দিই আপনাদের কি স্টোরি তৈরি করেন। দাদা আপনাদের সুযোগ করে দেন বলেই তো এটা। আচ্ছা, আরেকটা ব্যাপার একটু সমালোচনার জায়গা থেকে বলি যে প্রোডাক্ট বিক্রি হতে হবে। অবশ্যই, 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 কিন্তু আরেকটা সমালোচনার জায়গা হচ্ছে যে বিএনপি তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা বা সহকর্মী বা সহবন্ধু, যদি এরকম বলি সতীর্থ, সেই জামাত ইসলামের সাথে বিএনপির সম্পর্কটা কি খারাপ হওয়ার পেছনে কি কারণ আসলে? আমরা শোনেন একটা কথা হলো, রাজনীতিতে শেষ কথা বলতে কোনো কথা নেই। আচ্ছা, এক নম্বর। আর প্রত্যেকটা দলেরই তার নিজস্ব রাজনীতি আছে, চিন্তা আছে, ভাবনা আছে। সব সময় যে একই রকম যাবে তা তো না, তাই না? জামাত ইসলামের সঙ্গে আমাদের সম্পর্ক কোনো খারাপ হয়নি। আচ্ছা, এটা একটা রাজনৈতিক দলের সঙ্গে একটা দলের যে সম্পর্ক থাকা উচিত সেই সম্পর্কই আছে। আপনার ধরেন, সে ফর এক্সাম্পল, আপনার কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ, সিপিবি, ওরা তো আমাদের সঙ্গে কোনোদিনই আপনার এসেছিল না, অ্যালায়েন্সে ছিল না, তাই না? আমাদের সমালোচনাই করতো। তারপরে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হচ্ছে। আমি যদি বাংলাদেশের সত্যিকার অর্থেই ডেমোক্রেটিক পলিটিক্স করতে চাই, একটা লিবারেল ডেমোক্রেটিক রাজনীতি করতে চাই, আমাকে সব দলের সঙ্গে যোগাযোগটা রাখতে হবে, একটা ওয়ার্কিং মানে এনভায়রনমেন্ট তৈরি করে রাখতে হবে, নাহলে ডেমোক্রেসি ফাংশনই করবে না। সো অ্যাজ এ কনসিয়াস ডেমোক্রেট, মাই রেসপন্সিবিলিটি, আমার দায়িত্ব হচ্ছে যখন আপনার ওই অবস্থা তৈরি করা। এটাতে আপনারা অনেকে তো আমাকে বলতে পারেন যে আপনি সে সুবিধাবাদের রাস্তা নিচ্ছেন,
এটা সুবিধাবাদ না, এটা হচ্ছে আমার যে কমিটমেন্ট ডেমোক্রেসি, সেটাকে ফ্যাসিলিটেট করার জন্য আমার অন্যান্য দলগুলোর সঙ্গে যোগাযোগটা রাখতে হবে। আমার কাছে মনে হয় যে না, আমি এটা সুবিধাবাদের জায়গা থেকে বলবো না, কিন্তু একটা অবভিয়াস প্রশ্ন তুলে থাকে, আপনি যেহেতু রাজনীতিতে শেষ কথা বলার কিছু নাই সেটা বলতেছেন, আওয়ামী লীগের প্রসঙ্গে আপনি কি বলবেন? আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ আওয়ামী লীগ তো দুর্ভাগ্য করে আমার ভাবে, বিং দ্য ওল্ডেস্ট পলিটিক্যাল পার্টি ইন দ্য কান্ট্রি, দে হ্যাভ কিলড দেমসেলভস। আচ্ছা, তারা নিজেরাই নিজেদেরকে মেরে ফেলেছে, তার সমস্ত চরিত্রকে বিলীন করে দিয়ে সে একটা ফ্যাসিস্ট দলে পরিণত হয়েছে। ওকে, তো এখানে সাধারণ মানুষের তো তার প্রতি কোনো আপনার ভালোবাসাও নেই, আপনার আস্থাও নেই, কারণ হি হ্যাজ বিট্রেড দ্য কজ অফ দ্য পিপল। দিস পার্টি হ্যাজ বিট্রেড দ্য কজ অফ দ্য পিপল। এই পার্টির উপরে মানুষের যে আস্থা ছিল, সে যে কাজগুলো কমিট করেছিল, সে কাজগুলো তো সে করে উল্টো আলাদা একটা কালচার তৈরি করেছে, ফ্যাসিজমের কালচার। যে কারণে আমি মনে করি যে আওয়ামী লীগের যারা এই কাজগুলো করেছে, গণহত্যার সঙ্গে জড়িত, যারা ইনস্টিটিউশন নষ্ট করে জড়িত, তাদের বিচার হওয়া উচিত, সিরিয়াসলি বিচার হওয়া উচিত, এবং সেই জন্য তাদেরকে দণ্ডও দেওয়া উচিত। ওকে, আওয়ামী লীগের দণ্ড দেওয়া এবং পলিটিক্যাল পার্টি হিসাবে ওকে রাজনীতি করতে না দেওয়াটা কি এখন বিএনপির সিদ্ধান্ত, মানে বিচারের ব্যাপার? না, পরে আমি আপনাকে খুব পরিষ্কার করে বলি, এ ব্যাপারে অনেক কথা আমাকে বলতে হচ্ছে, অনেক শুনতে হচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশে এটা নিয়ে আমার অনেক কথাও চলছে, তাই না? আমি ব্যক্তিগতভাবে আগেও আপনাকে বলেছি, আমরা স্টেটমেন্টে বলেছিলাম, আমাদের চেয়ারম্যান সাহেব, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব সবাইকে বলেছিলেন যে আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নেই, কিন্তু যদি সেই রাজনৈতিক দল কোনো গণহত্যার সঙ্গে জড়িত হয়, সেই রাজনৈতিক দল দেশের আপনার যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দেওয়ার জন্য দায়ী হয়, সেই জন্য নিশ্চয়ই তাকে শাস্তি পেতে হবে, এটাকে আইনের আওতায় আসতে হবে, দেশে যে আইন আছে সেই আইনের আওতায় আসতে হবে। সেই দিক থেকেই কথাগুলো বলা। এখন আপনি ধরেন, আমি একটা লিবারেল ডেমোক্রেট, আমি একটা পলিটিক্যাল পার্টি, আমি আরেকটা পলিটিক্যাল পার্টিকে ব্যান করতে চাইব কেন? কিন্তু যদি সেই পার্টি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, প্রতারণা করে, গণহত্যা করে, দেশের প্রতিষ্ঠান ধ্বংস করে, তবে অবশ্যই তার বিচার হতে হবে। ওকে, আপনি বিচারের জায়গা থেকে হচ্ছে আরেকটা বিষয়, আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে আসার পরই একটা সমালোচনার জায়গা তৈরি হয়েছে যে আপনাকে আমার মানে একটি পত্রিকা, যেটি পশ্চিমবঙ্গের একটি পত্রিকা আপনাকে মিসকোট করেছে, যেটি আবার বিএনপি পক্ষ থেকে একটা এটাও দিতে হবে। এটা আসলে কি, মানে এটা যদি আমাদের ব্যাপারটা একটু বলি ভাই, এখানে কতগুলো নীতিগত প্রশ্ন আছে। নীতিগত প্রশ্নের মধ্যে হচ্ছে যে আপনি যদি চান যে এই লোকটাকে আমরা হ্যারাস করব, এই লোকটাকে আমরা মিডিয়ার মাধ্যমে তাকে ঝামেলায় ফেলবো, তো সেটা আমি ইচ্ছা করেই করতে হবে, মিডিয়াদের ক্যাপাবিলিটি, তাই না? এখানে আমার সঙ্গে তো সে ধরনের কোনো কথাই কারো হয়নি, আমি বলেছি তো, হ্যাঁ, আমার কোনো কথাই হয়নি। আর আমি তো কয়েকদিন আগেই বলেছি যে আওয়ামী লীগের তার কাজের জন্য, গণহত্যার জন্য বিচার হওয়া, কয়েকদিন আগে, কিছুদিন আগেই বলেছি। আমি আপনার জাতীয় পার্টির মুখে বলেছি যে জাতীয় পার্টি যদি কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকে তার বিচার হবে, কিন্তু জাতীয় ব্যান করে দাও, এই কথা আমি কখনো বলিনি। আমি আপনাকে মানে শেষ প্রসঙ্গ বা শেষ প্রশ্ন আগেও দুই একটা উপশেষ প্রশ্নের জায়গা থেকে একটু আমি বলি যে বিএনপি, আমাকে এই প্রশ্ন আমি অনেক জায়গায় শুনছি যে বিএনপি বাংলাদেশে শেষ ক্ষমতায় ছিল 2006 সালে। তো বিএনপি 2006 সালের পরে বিএনপির কি রাজনৈতিক দর্শনে কোনো পরিবর্তন হয়েছে? বিএনপি কি অন্যরকম একটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করছে? কারণ আপনার রাজনৈতিক দর্শনটা কি ছিল সেটাকে বলেন। বিএনপি রাজনৈতিক দর্শনের মধ্যে আমরা যদি রাজনৈতিক দর্শন হিসেবে বলি, তাহলে আমরা জিয়াউর রহমান 19 দফা দেখেছি। 19 দফা দেয় শুধু না, আপনি বাংলাদেশি জাতীয়তাবাদ বলবেন, বাংলাদেশ জাতীয়তাবাদ, 19 দফা, ফ্রি মার্কেট ইকোনমি, আপনার লিবারেল ডেমোক্রেসি, তাই তো? এর প্রত্যেকটার মধ্যে আমরা আছি না, আসলে শক্ত করে আছি, এমন কিছু পরিবর্তন, কোনো পরিবর্তন নেই। অনেকে বলে থাকেন যে আপনাদের রাজনৈতিক দর্শনে একটা বড় পরিবর্তন হয়েছে এই জায়গায় যে আপনারাই প্রথম 31 দফা দিয়ে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে চেয়েছেন, কিন্তু যখন আপনারা ক্ষমতায় ছিলেন তখন তো আপনারা ক্ষমতা বিকেন্দ্রীকরণ চান না, তখন চাইলে বলে এখন করবো না, তা তো মনে হয় সেটা পরিবর্তন, আমাদের সেটা পরিবর্তন না, অবশ্যই
আমি আপনাকে বলি, তখন যখন ক্ষমতায় ছিলাম হ্যাঁ, তখন বিকেন্দ্রীকরণ তো আমরাই করেছি ভাই, ওয়ান পার্টি সিস্টেম ছিল। আপনি এই কথা কেন বলেন আমি বুঝি না, যে আমরা ওয়ান পার্টি সিস্টেম একদলীয় সরকার করেছে আমাদের, ঠিক আছে। জি, সেখান থেকে আমরা আপনার বিকেন্দ্রীকরণ করে মাল্টি পার্টি সিস্টেমে নিয়ে এসেছি, আমরা পার্লামেন্টারি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে একজন ছিল, হ্যাঁ। সেখান থেকে আমরা পার্লামেন্টারি ফর্মে নিয়ে এসেছি। ইট ওয়াজ দ্য গ্রেটেস্ট রিফর্ম, পলিটিক্যাল রিফর্ম কমিটেড। আপনার কাছে কোনো পত্রিকা ছিল না, 4টা মাত্র পত্রিকা তো সরকারের দখলে ছিল, হ্যাঁ। আমরা সেটাকে ওপেন করে দিয়েছি। হ্যাঁ। এগুলো তো হচ্ছে মেজর ফান্ডামেন্টাল চেঞ্জেস। না, আমার কাছে মনে হয়, আমার মনে হয়টা আমি বলি, ঠিক আছে। আমার কাছে মনে হয় যে বিএনপির 31 দফা পরে আমি যেটা বুঝছি, জাতীয় ঐক্যমত্য কমিশন এতদিন ধরে যে আলোচনা করে যে সংস্কার করতে চায় সেটা 2022 সালে বা 21 হ্যাঁ। সালে প্রকাশিত, হ্যাঁ, অবশ্যই। কিন্তু বিএনপির এই পরিবর্তনের আকাঙ্ক্ষাটা কি তার অভিজ্ঞতা সঞ্জাত? আপনাকে আমি বলি, আমাদের সবচেয়ে বড় জিনিস যেটা, ইভেন এখন চাইনিজ কমিউনিস্ট পার্টি তাও কিন্তু পরিবর্তন এনেছে ইতিমধ্যেই। ওরা বলছে কমিউনিজম ইজ চাইনিজ ক্যারেক্টারিস্টিক্স, ওকে, তাই না? আজকে আপনার যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে, মানুষের চাহিদার পরিবর্তনের সঙ্গে সঙ্গে, রাজনীতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে, জিও পলিটিক্সের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনি যে পরিবর্তন আনতে না, আপনার দলিতে থাকবে না। রাইট, কিন্তু সেই পরিবর্তনটাকে আপনারা মানে শিফট মনে করেন কিনা, যেহেতু কিছু ভুলের কথা না, আমরা শুনি 2001 শোনেন, আমি কোনো ভুলের কথা বলি না। হ্যাঁ, আমরা 2001 সালে কোনো ভুল করিনি। আমরা 2000 তারও আগে হ্যাঁ। আপনার 91 থেকে 91 কোনো ভুল করিনি। আচ্ছা। আমরা তখনকার প্রয়োজন ছিল যেটা, সেটা করেছি। ওকে। আপনি দেখেছেন 3 দলীয় জোট করেছি আমরা, রাইট, 3 দলীয় জোট করে প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্মে গেছি, তাই না? আমরাই তো কেয়ারটেকার গভর্নমেন্টের অপোজ করে আবার কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে এসেছি। রাইট, রাইট। তো আপনি দলটাকে ছোট করে দেখেন কেন? না না, আমি এই দল বাংলাদেশের সবচাইতে বিপ্লবী দল, আচ্ছা, যারা পরিবর্তন করে নিয়ে এসেছে। আমি এটা ছোট করে দেখি না, আমি তাহলে এইটা বলি যে আপনি এই প্রশ্ন জবাব অবশ্য দিয়েছেন, এই 1 বছর 1.5 বছর ধরে আপনার অসংখ্যবার দিয়েছেন, যখন আপনাদেরকে বলা হয়েছে যে আপনারা তো আসলে 15 বছর ধরে আন্দোলন করে কিছু করতে পারেন নাই, অন্য ছাত্রদের আন্দোলনের ফলে বাংলাদেশটার একটা পরিবর্তন হয়েছে, একটা রেজিম চেঞ্জ হয়েছে, শুনুন, আপনারা দেশে আন্দোলনের ভাগ নাই। এটা আপনি বলবেন আমি জানি, আপনারা বলবেন যে আপনার আপনার এই কথাগুলো বাজারে যাবে সাথে মতো, বিকজ দিস ইন্টারভিউ ইজ আ প্রোডাক্ট। সত্যি তো, এই ব্যাপারটা খুব পরিষ্কার। আমরা প্রথম থেকে সিন্স বিগিনিং, আমাদের ক্ষমতা আসার পর থেকেই যখন সে আপনার এই স্বৈরাচারী ফ্যাসিবাদী কর্মকাণ্ড শুরু করেছে, আমরা এটা বিরোধিতা শুরু করেছি। যেদিন আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করেছে, ওই থেকে আমরা তার বিরুদ্ধে পুরোপুরি রেস্টোরেশন ডেমোক্রেসি আন্দোলনে নেমেছি। এই আন্দোলনে আমাদের 60 লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা হয়েছে। আমার মতো মানুষ, আমি 11 বার জেলে গেছি, 6 বছর জেল খেতেন। তারেক রহমান সাহেবকে দেশ ছেড়ে বাইরে চলে যেতে হয়েছে, নির্বাসিত হতে হয়েছে, তাই না? 1700 মানুষ, ইনক্লুডিং ইলিয়াস আহমেদ, আমার এমপি তাকে ফোর্স দিয়েছে, 20,000 লোককে নিহত করা হয়েছে। সেই দল দালানের যে পিলার গুলো, সহ দালান, শক্ত দালান গুলো তৈরি করে দিয়েছে বিএনপি। আর ছাত্রদের আন্দোলনের ব্যাপারটা আমি চিৎকার করেছি বারবার, আপনি ইউ ফাইন্ড আউট অল মাই স্পিচেস। কোথায় আমাদের সেই যুবক, কোথায় তরুণ নেতা যারা পরিবর্তন আনবে, বাংলাদেশ করতে এনেছে, কে আছে জোয়ান হওয়া গোয়ান হাকিতে ভবিষ্যৎ, ওইখান থেকেই তো উঠেছে এটা। রাইট, ঠিক আছে। আমি তাহলে এবার শেষ প্রসঙ্গে আসি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান দেশে আসবেন কবে? উনি দেশে আসবেন যে মুহূর্তে ওনার সব লিগাল প্রবলেম গুলো যাবে, 1। 2 নম্বর, যে মুহূর্তে আমরা মনে করব যে পলিটিক্যালি টাইম ইজ রেডি ফর হিজ অ্যারাইভাল, হি উইল কাম। লিগ্যাল প্রবলেম কি এখনো অবশিষ্ট আছে? আছে তো, এখন আছে, এখনো লিগ্যাল প্রবলেম আছে? আমারই তো আছে। আচ্ছা, তো আপনি আপনার লিগ্যাল প্রবলেম আছে, স্টিল আপনি না, আমরা থেকে এটা ফেস করছি। যে আপনি থেকে ফেস ওনাকে তো আমরা চাচ্ছি যে একটা অবস্থা, উনি আমাদের নেতা, হ্যাঁ, এই জাতির নেতা উনি এখন। হ্যাঁ, তাকে তার সমস্ত সিকিউরিটি ইন অল রেসপেক্ট আমাকে দিতে হবে। সেই জন্যই আমরা পার্টির সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যখন পার্টি মনে করবে দ্যাট হি শুড কাম, হি উইল কাম এট দ্যাট টাইম। আমার একটা কৌতূহল, এই প্রশ্ন আমি বারবার করি, সেজন্য আমার কৌতূহলটা প্রতিবারে, উনি 1 নাম্বার মানে নিরাপত্তার ক্ষেত্রে 1 নাম্বার ঝুঁকি উনার ক্ষেত্রে আপনারা কাকে মনে করছেন? না, নিরাপত্তার ঝুঁকি কিন্তু আমরা ওইভাবে দেখি না। আচ্ছা, কারণ পিপলস ব্যাংক, পিপলস লিডার,
ওকে তাকে নিরাপত্তা তো তার পিপুলে দেবে। ঝুঁকি বলতে আমরা সেটা দেখি না, আমরা যেটা দেখি সেটা হচ্ছে দ্য কনস্পিরেসি যারা করছে বাংলাদেশে গণতন্ত্রকে ধ্বংস করবার, যারা ফ্যাসিবাদ চালিয়েছে এতদিন ধরে, তারা কি এত সহজে সব চরিত্র চাইবে? তারা তো এখন ক্ষমতাহীন। না, ক্ষমতার দরকার নেই তো। আচ্ছা। শোনেন, আমেরিকাতে সেদিন একজন মারা গেলেন, মেরে ফেলা হলো, তাই না? তো যেটা সেই ক্ষমতা ছিল, ওইটাই ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে আমার নেতাকে আমি আপনার নিরাপদ রাখতে চাই, তার নিরাপত্তাকে নিশ্চিত করতে চাই, এটা আমাদের দাবি। ওকে People's demand. Okay. So we want our government to come at that time when we feel যে এখন উনি আমাদের সামনে থাকবেন এবং নিরাপত্তার মধ্যে থাকবেন। আমার দর্শকদের মধ্যে অনেকে এইটা মনে করেন যে তার যে মানে তারা মনে করেন যে ব্যাপারটা নিরাপত্তা, ব্যাপারটা ঝুঁকি। তাহলে আপনি মনে করছেন যে ব্যাপারটা নিরাপত্তার ঝুঁকি সেজন্য না, কিন্তু কিছু ষড়যন্ত্র না অবশ্যই না, আছে। এগুলো তো শোনেন, এই জিনিসগুলোকে আপনি যতই খুঁজে খুঁজে বার করতে চাইবেন না, আপনার আপনার কথা একটা দেশের প্রধান নেতা এক বছর ধরে দেশের থেকে আসবেন না। কি বলেন আপনি? হ্যাঁ? কত জায়গায় কতদিন কত দেরি করে এসছে, বেরোজির কতদিন পরে এসেছিল আমাদের। পার্সপেক্টিভ আলাদা না, বেগম জিয়া নিজে দেশে আছেন। এটারও পার্সপেক্টিভ আলাদা আছে, বুঝতে হবে এটা। হ্যাঁ। তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে বহুবার, তাই না? তাকে সব ওগুলো নিয়ে ওই আলোচনা আর যাবো আমরা না, না যাই, কিন্তু আমি যাবো না। আমি তাকে বলি জি। যে এটা পিপল ডিসাইড করবে when he will come. ওকে That is my final আমার কাছে মনে হয় যে পিপল ডিসাইড করবে এইটা আসলে আমরা নিশ্চয়ই সময় এটা বলে দিবে। আমরা দর্শকদের বলতে চাই যেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেকক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, অনেক কথা বলেছেন, আরো অনেকক্ষণ আমরা কথা বলতে পারতাম, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের জন্য কফি এনেছেন, কফি ঠান্ডা হচ্ছে, সেই জন্য আমরা আপনাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি এবং অনেক ধন্যবাদ। Thank you. কফি খাওয়ার আগেই অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।